ঠিক আছে, তাহলে তোদের আজকে শুরু করবো আমরা বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টার দেখ লেখাই আছে বইয়ে। আর তোদের এবারে এই 8টা চ্যাপ্টার এক্সাম হবে। বাস্তব সংখ্যা, সূচক, লেখচিত্র, স্থানাঙ্ক জ্যামিতি, রৈখিক সহসমীকরণ, সামুদ্রিকের ধর্ম, বহুপদী সংখ্যামালা আর উৎপাদক বিশ্লেষণ। আর টোটাল নাম্বার থাকবে 40। এবারে কিন্তু আর এরকম নয়, এবারে কিন্তু 40 নম্বরের পরীক্ষা, প্রথমে 40 নম্বরের এক্সাম হবে। তো আমাদেরকে এই 8টা চ্যাপ্টার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি মানে প্রথমবারের সিলেবাসটা আজকে তো প্রথম দিন আমি একটু লিখে দিলাম। আচ্ছা, এবার যে আমরা বাস্তব সংখ্যাটা করব, দেখ বাস্তব সংখ্যা থেকে প্রথমবারে কত নাম্বার আসবে? বাস্তব সংখ্যা থেকে প্রথমে হচ্ছে একটা 3 নম্বরের পড়বে কোশ্চেন, তারপরে একটা 2 নম্বরের কোশ্চেন পড়বে, আর একটা হচ্ছে 1 নম্বরের কোশ্চেন পড়বে। মানে একটা এমসিকিউ পড়বে, একটা 2 নম্বরের শর্ট কোশ্চেন পড়বে, আর একটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেন পড়বে। মানে তুই এই চ্যাপ্টারটা ভালো করে করলে 3 2 5 কে 6 নম্বর কিন্তু পাবি। ঠিক আছে, তাহলে প্রথম চ্যাপ্টার মানে 40 এর মধ্যে আজকে আমরা 6 নম্বর পড়ব। ঠিক আছে, 40 এর মধ্যে 6 নম্বর পড়ব। এবার দেখ বাস্তব সংখ্যা তাহলে। আচ্ছা, বাস্তব সংখ্যা জানার আগে আমরা হচ্ছে দেখ সংখ্যা সবাই পরিচিত করেছি, অনেক রকমের সংখ্যা পড়েছি, তাই তো? সবার প্রথমে আমরা শুরু করেছিলাম একে চন্দ্র, দুই পক্ষ থেকে তিনে নেত্র। এবার দেখ তাহলে সেই ধরনের সংখ্যাগুলো আমরা কিন্তু শূন্য থেকে কেউ পড়াইনি তোদের, যা ওটা সবাই সবসময় আমরা মাই শিখেছে। দেখবি এরকম হতো একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ। মানে এই যে সংখ্যাগুলো তুই পড়েছিস সেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। লিখে রাখ, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, এখানে কিন্তু জিরো আসবে না। এবং এইটাকে একটা নোটেশন দ্বারা ডিনোট করা হয়, সেটার নাম হচ্ছে এন, বড় হাতের এন সমান এইগুলো। এবার আমি একটু ভালো করে বোঝার জন্য এটা ধর এখানে সেকেন্ড ব্র্যাকেটও দিয়ে দেওয়া হয়। দেখ তার মানে এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, আর স্বাভাবিক সংখ্যার ইংলিশ নাম কি জানিস তো? ন্যাচারাল নাম্বার, ওই জন্য প্রথম অক্ষর এন। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার, ওই জন্য প্রথম অক্ষর হচ্ছে এন। আচ্ছা, তারপরে দেখবি আমরা তারপরে কিন্তু আমাদেরকে জিরোটা শিখতে হলো। ঠিক আছে, জিরোটা কেন শিখতে হলো? কারণ বিয়োগ করতে গিয়ে আমাদের নালে জিরো কি করে পড়ে। তুই 2 - 2 করছিস, তুই জিরো যে লিখবি তাহলে সেটা কি করে লিখবি? তা কিন্তু আমাকে জিরো জিনিসটা শিখতে হবে। তাহলে তখন আমরা এর সাথে শুধু একটা জিরো যোগ করে দিলাম, দিয়ে 1 2 3 4 এরকম করে আরো যত দূর ইচ্ছা যেতে পারে। ঠিক আছে, এইটাকে হচ্ছে বলা হয় অখণ্ড সংখ্যা বা ডাব্লু দ্বারা ডিনোট করা হয়। এটা হচ্ছে অখণ্ড সংখ্যা, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা বা এটাকে ডাব্লু দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখ, এরপরে আমাদের কিন্তু আরেকটু যখন উঁচু ক্লাসে উঠে গেলি তখন আমাদের প্লাস মাইনাসের হিসাব শিখতে হলো না? প্লাস মাইনাস, +1 -1 এরকম শিখতে হলো। তাহলে তখন আমরা সেইগুলো কি করলাম না, জিরোটাকে তখন মাঝখানে রাখলাম সংখ্যা রেখা, এইদিকে 1 মানে +1 2 3 4 এরকম করে চলতে থাকবে। কোন সংখ্যার আগে কিছু নেই মানে সেখানে কিন্তু প্লাস বোঝায়, কোন সংখ্যার আগে কিছু নেই মানে সেটা প্লাস বোঝায়। তুই সেটা দিতেও পারিস, নাও দিতে পারিস। আর মাইনাসটা হলে দিতেই হবে, -1 -2 -3 এরকম করে চলতে থাকবে। তো এইটাকে বলা হয় সেট অফ ইন্টিজার। এইটাকে জেড দ্বারা ডিনোট করা হয়, জেড দ্বারা, বড় হাতের জেড দ্বারা ডিনোট করা হয়। এটা হচ্ছে সেট অফ ইন্টিজার। ঠিক আছে, মানে যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। ঠিক আছে, এবার দেখ এইখানেই আবার এইটা আবার দু রকমের আছে। একটা হচ্ছে এইখানে এইভাবে লেখা হয় জেড প্লাস, আর একটা হচ্ছে জেড মাইনাস। তো জেড প্লাস মানে কি বলতো? শুধু প্লাস গুলো আসবে, 1 2 3 4 এরকম করে এইটা আসবে। আর জেড মাইনাস মানে -1 -2 -3 এরকম করে আসবে। এখানে খেয়াল করে দেখ, জেড প্লাস এর মধ্যে কিন্তু জিরো নেই, আর জেড মাইনাস এর মধ্যেও কিন্তু জিরো নেই। এগুলো শুধু নেগেটিভ ইন্টিজার, এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, আচ্ছা তোকে একটা প্রশ্ন করছি, তাহলে বলতো যে n সমান জেড প্লাস, এটা সত্য না মিথ্যা কে বলতে পারবি? n সমান জেড প্লাস সত্য, কারণ দেখ n এর সেটটা হচ্ছে 1 2 3 আর জেড প্লাসটাও কিন্তু একই, কিন্তু শুধু জেড আর n এর সাথে কিন্তু সমান দেখতে পাচ্ছিস, শুধু জেড আর n হচ্ছে আলাদা। এরপরে যেটা তোরা পড়লি, তোরা এইটাই সেটা পড়েছিস, সেটা হচ্ছে মূলত সংখ্যা। মূলত সংখ্যা মানে যে কোনো সংখ্যা, সেটা হচ্ছে মেবি 0 হতে পারে, 0 তো একটা মূলত সংখ্যা, 1 হতে পারে, 2 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, 2 এর 3 হতে পারে, -2 এর 3 হতে পারে। ঠিক আছে, বলছে তোর 1.2 হতে পারে, -1.3 হতে পারে। এরকম যত সমস্ত সংখ্যা আছে,
যত সমস্ত সংখ্যা আছে সেটাকে বলা হয় মূলত সংখ্যা, এবং এটাকে কিউ দ্বারা ডিনোট করা হয়। কিউ এটা হচ্ছে কি সংখ্যা না মূলত সংখ্যা। মানে সোজা কথা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে। ডেফিনেশনটা কি না, এইটা এক্স কিরকম হবে, এটা সাজ দ্যাট চিহ্ন, যে এই রূপ যে এক্স টা কি এন বাই মানে পি বাই কিউ এর সাথে সমান হবে, যেখানে কিউটা নট ইকুয়াল টু 0 আর পি কিউ হচ্ছে জেড এর মধ্যে, পি কিউটা জেড এর মধ্যে থাকবে। পি কিউটা কার মধ্যে থাকবে না জেড এর মধ্যে থাকবে। তোদের এটা একটা বিলংস টু চিহ্ন ইউজ করা উঁচু ক্লাসে গিয়ে শিখবি, তারপর তোদের এটা জেনে রাখ। এই চিহ্নটার নাম হচ্ছে, আমি একটা নতুন চিহ্ন এখানে ইউজ করেছি, দুটো চিহ্ন, একটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে এইটা। এইটার নাম হচ্ছে বিলংস টু, লিখে রাখতে পারি, সেটা পরবর্তীকালে কাজে লাগবে। তোদেরও লাস্টের দিকে আছে বিলংস টু, আর এইটা হচ্ছে সাজ দ্যাট। বিলংস টু এই একটু চিহ্নগুলো একটু বলে দিচ্ছি দেখ। বিলংস টু মানে ধর এখানে এই রুমটাতে তোরা বসে আছিস, ঠিক আছে, তাহলে ধর সৃজনী এই রুমটাতে বসে আছে, তাহলে আমি বলতে পারি সৃজনী, ঠিক আছে, বিলংস টু ধর মাই হোম, কারণ ও এই ঘরের মধ্যে আছে। আবার দেখ আজকে প্রলয় পড়তে আসেনি, তাহলে প্রলয় এটা বলতে পারি ডাজ নট বিলংস টু, এটার নাম আবার ডাজ নট বিলংস টু মাই হোম, মানে ও আজকে কিন্তু এখানে নেই, ঠিক আছে। বুঝতে পারলি ব্যাপারটা, যে প্রলয় যেহেতু আজকে পড়তে আসেনি, তাহলে প্রলয় ডাজ নট বিলংস টু মাই হোম। আর সৃজনী যেহেতু আজকে পড়তে এসেছে এবং আমার রুমের মধ্যে আছে, তাহলে সৃজনী বিলংস টু হচ্ছে মাই হোম। তাহলে এইটাও একটা সেকেন্ডে, যে তাহলে বিলংস টু কে নিয়ে কেটে দিলে, আমার সমানকে কেটে দিলে কি হয় অসমান, ঠিক আছে, নট ইকুয়াল টু বা ইকুয়াল টু বা নট ইকুয়াল টু, ঠিক আছে। এবার মানে এইটা তাহলে হবে ডাজ নট বিলংস টু, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোর হচ্ছে কিউ। এরপরে দেখ, তাহলে আমি এই যে এটা শিখালাম, নতুন একটা চিহ্ন তোরা শিখলি, তো আমি একটা প্রশ্ন করছি, তাহলে বলতো এটা বলতে পারিস কিনা, যে আমি যদি বলি 1-2, এটা সংখ্যা, তো এটা তো সংখ্যা, বিলংস টু এন, এটা সত্য না মিথ্যা? 1-2 বিলংস টু এন, মিথ্যা। কারণ দেখ এইখানে কিন্তু 1 2 3 4 আছে, 1-2 কিন্তু নেই, তাহলে 1-2 বা 1 পরে আমি ধর বলতে পারি, আচ্ছা এটা বলতো 2.3 ডাজ নট বিলংস টু এন, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। তাহলে এইটা কি হবে, এটা মিথ্যা হবে, আর এটা কিন্তু সত্য হবে, কারণ সত্যিই তো 2.3 নেই, কারণ এখানে পয়েন্টের সংখ্যা থাকবে না। তাহলে এরকম ভাবে এইগুলোকে, এই চিহ্নগুলো ইউজ করতে, তাহলে চিহ্নগুলো ইউজ করে শিখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে তো জানতে ইচ্ছে করতে, তাহলে স্যার সব সংখ্যাই তো মূলত সংখ্যা হয়ে যাচ্ছে মনে হচ্ছে না দেখি, তাহলে অমূলত সংখ্যা কোনগুলো? তাহলে অমূলত সংখ্যাগুলো তাহলে জান, যে এই ধর আমি পাশে করে দিচ্ছি অমূলত সংখ্যা, ধর যেইগুলো মানে হিসাব করাই যায় না, ঠিক আছে। যেমন ধর √2 মান দেখি বের করা যাবে, চলতেই হবে √3, √4 কিন্তু হবে না, কারণ √4 এর মান আছে 2 প্লাস মাইনাস 2। তাহলে আবার √5, √7, তো এরকম করে দেখ, এইগুলো হচ্ছে তোর অমূলত সংখ্যা। বা তোরা একটা পড়েছিস চিহ্ন পাই বৃত্তেতে পড়েছিস না, পাই সমান 22/7, কিন্তু এটা 22/7 তো পুরোপুরি মানটা হয় না, আরো মানে আরেকটু বেশি হয়, মানে কম, মানে অ্যাকচুয়ালি পাইটা হচ্ছে পায়ের মানটা একটু কম 22/7 থেকে, তো যাই হোক ওটা 3.14 বলে চলতে থাকবে। তো এইটাও কিন্তু একটা অমূলত সংখ্যা। তো এইগুলো হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে এইগুলোকে কি দ্বারা নোট করা বলতো, কিউ টু দি পাওয়ার সি, মানে কিউ এর কমপ্লিমেন্ট, মানে এর উল্টো আর কি, কমপ্লিমেন্ট মানে এর উল্টো, মানে মূলত উল্টো অমূলত, ওই জন্য কিউ সি দ্বারা নোট করা। সবাই কিন্তু খাতায় নোট ডাউন করবি, ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে আমাদের এত পরে আমরা আসবো বাস্তব সংখ্যাতে, এরপরে যেগুলোকে বলা হবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা জিনিসটা কি, বাস্তব সংখ্যাতে সমস্তগুলো তার মধ্যে থাকবে, তার মধ্যে এন থাকবে, এন এর মানে যত সংখ্যা আছে, ডাব্লু থাকবে, জেড থাকবে, কিউ থাকবে, আর কিউ টু দি পাওয়ার সি থাকবে। এই সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে যে সংখ্যাটা হয় সেটাকে বলা হয় বাস্তব সংখ্যা, বা বাস্তব সংখ্যার ইংলিশ হচ্ছে কি রিয়েল নাম্বার, সেই জন্য এটাকে আবার আর দ্বারা ডিনোট করা হয়। বুঝতে পারলি? তাহলে তুই যা সংখ্যা বলবি সেটাই কিন্তু বাস্তব সংখ্যা। আমরা সেই চ্যাপ্টার নিয়ে কিন্তু এবার পড়ছি, যে 1 2 3 তো হবেই, 0 হবে, -1 -2 -3 এগুলো হবে, 1 2 2 3 -2 3 সবই হবে, এবং তার সাথে সাথে তোর হচ্ছে মানে √2 √3 √5 যা তুই সংখ্যা ভাববি সবই কিন্তু বাস্তব সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখ, তাহলে আমরা আচ্ছা তোকে আরেকটা ধরছি, এখান থেকে বলতো এটা সত্য না মিথ্যা হবে, যে n তার থেকে বড় হচ্ছে w,
তার থেকে বড় জেড, তার থেকে বড় আর, এটা সত্য না মিথ্যা? কেন মিথ্যা? তো এন এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তার থেকে তো ডাব্লু তে একটা বেশি আছে, কারণ এটা জিরো যোগ হচ্ছে, তাহলে এন এর থেকে ভালো করে বুঝি, এন এর থেকে ডাব্লুটা একটু বড় হয়ে গেল। আবার ডাব্লু থেকে আবার এখানে দেখ এইগুলো তো আছেই, এইগুলো তো এখান পর্যন্ত আছেই, তার থেকে আবার -1 -2 -3 যোগ হয়েছে, তার মানে দেখ জেডটা আবার ডাব্লু থেকে একটু বড়, আর আটটা তো সবচেয়ে বড়, কারণ এর মধ্যে সবকিছুই আছে। এই এত রকমের সংখ্যা, ভগ্নাংশ, মানে মূলত অমূলত সব আছে, তাহলে তো আটটা তো আরই বড় হবে, তাহলে সবচেয়ে এরকম কিন্তু কোশ্চেন করে যেতে পারে, তাহলে এটা সত্য হবে। আবার দেখ যদি এরকম করে ঘুরিয়ে দেয়, অনেক সময় দেখবি এটা ঘুরিয়ে দিয়ে দিল, এই চিহ্ন দিয়ে দিল, গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিল, তখন কিন্তু মিথ্যা হবে। বুঝতে পেরেছিস? তাহলে চ্যাপ্টারটা আমরা একটা মোটামুটি ইন্ট্রোডাকশন দিলাম। এবার চলে আয় যে এই চ্যাপ্টারে সেরকম কোনো সূত্র নেই, বা ইয়ে নেই যে তুই যেরকম বীজগণিতে তোরা সূত্র ভাবিস সেরকম সূত্র নেই। তো এবার অঙ্ক করতে হতে আমরা অনেক রকমের অঙ্ক শিখবো। তো সবাই পেজ নাম্বার 7 খুল, পেজ নাম্বার 7 বসে দেখি 1.1, পেজ নাম্বার 7, ঠিক আছে, কোষে দেখি 1.1, প্রথম একদম চ্যাপ্টার, তার প্রথম অনুশীলনী বা কোষে দেখি যেটাকে বলে 1.1, ঠিক আছে, পেজ নাম্বার 7। দেখ প্রথম প্রশ্ন আছে মূলত সংখ্যা কাকে বলে, তাহলে লিখ 1 নম্বর মূলত সংখ্যা বলে হেডিং কর। যখনই কোনো কাকে বলে বলবি বা সংখ্যা বলবে তখন এরকম করে হেডিং করে একটা হেডিং দিয়ে দিবি, মানে এটা দিয়ে একটা আন্ডারলাইন করে দিবি, তাহলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, তাহলে মূলত সংখ্যা কাকে বলে এর ডেফিনিশনটা দেখ কি হবে। যে সকল সংখ্যাকে ঠিক আছে পি বাই কিউ, ছোট হাতের পি বাই কিউ, ঠিক আছে, আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কমা কিউ যে কোনো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, নিচে যেহেতু কিউটা আছে নিচেরটা কিন্তু কখনোই 0 হবে না, উপরেরটা 0 হতে পারে, পি এর মান 0 হতে পারে, কিন্তু কিউটা অবশ্যই নট ইকুয়াল টু 0, ঠিক আছে। সেই সকল সংখ্যাকে মূলত সংখ্যা বলে, ঠিক আছে। এবার উদাহরণ দিতে বলছে কয়েকটা, যেমন তাহলে কয়েকটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধর 0 একটা, 0 1, ঠিক আছে, তারপর হচ্ছে ধর 2, তারপরে 2 এর 3, এরকম দিতে পারিস, বা -5 এর 6, ঠিক আছে, বা 1.2, এগুলো প্রত্যেকেই কিন্তু মূলত সংখ্যা, ঠিক আছে। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ যে কোনো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 বা কিউ অসমান 0, সেই সকল সংখ্যাকে মূলত সংখ্যা বলে। যেমন 0 1 2 2 এর 3 -5 এর 6 হচ্ছে 1.5, তুই তোর মতো করে অন্য কিছু দিতে পারিস, কিন্তু কোনগুলো দিবি না, উদাহরণে √2 √3 √5 এগুলো দিবি না, এগুলো কিন্তু অমূলত সংখ্যা, ঠিক আছে। পরের প্রশ্ন, তাহলে 1 নম্বর প্রশ্নটা সবাই বুঝতে পেরেছিস। এবার 2 নম্বরটা দেখ, বলেছে 0 কি একটি মূলত সংখ্যা। দেখ আমি তো উদাহরণই দিয়েইছি প্রথমে, 0টা হচ্ছে মূলত সংখ্যা, তাহলে অবশ্যই লিখ হ্যাঁ 0 একটা মূলত সংখ্যা, 0টা অবশ্যই একটা হচ্ছে মূলত সংখ্যা। এবার বলছে কেন, যুক্তি দাও। কারণ, তাহলে লিখে নেই, কারণ 0 সমান আমরা বলতে পারি পি বাই কিউ আকারে যদি প্রকাশ করি, তাহলে আমি এটা বলতে পারি যে 0 সমান 0 বাই তোর হচ্ছে আমি 2 বা 1 যে কোনো কিছু লিখতে পারি। তো এইখানে দেখ আমরা যদি এটাকে ভাবি পি বাই কিউ, তো এখানে পি এর মানটা 0 আর কিউটা নট ইকুয়াল টু, মানে কিউ যেহেতু 1 তাহলে নট ইকুয়াল টু 0। তো আমাদের সংখ্যা কি বলছে, পি এর উপরে তো কোনো রেস্ট্রিকশন নেই, পি এর মান 0 হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে, যা ইচ্ছা হতে পারে, কিন্তু কিউটা বলা আছে এখানে কিউটা অসমান 0, তো আমাদের কিউ তো অসমানই 0 হচ্ছে, তো সেই জন্য 0টাকে
মূলত সংখ্যা বলা হয়। শুধু এইটুকু লিখলেই হবে। এবার দেখ বলেছে তিনেরটা, নিচের মূলত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন কর। তো দেখ এখানে দেখ, ধর একটা তুই সংখ্যা রেখা টান, তাহলে ধর একটা সংখ্যা রেখা টানলাম এরকম করে। তো সংখ্যা রেখার মাঝখানে কি হয়, সংখ্যা রেখার মাঝখানে জিরো থাকে, ঠিক আছে। সংখ্যা রেখা ধর মাঝখানে জিরো আছে, জিরোটা ধর এখানে, ধর এইদিকে হচ্ছে ধর 1 2 3 এরকম করে 4 5 6 7 8 9 10 এরকম করে করে দিলি। আর এইদিকেও দেখ, ধর এখানে আমি এগুলো এই লিখছি -1 -2 -3 -4 -5 -6 -7 -8 এরকম করে লিখছি। এবার দেখ কি কি করতে বলেছে না, প্রথমে বলেছে 7 কে বসাতে বলেছে। তো 7 মূলত সংখ্যা এরকম, ধর 7 এরকম করে দেখ এখানটা বসিয়ে দিবি, এরকম একটা গোল করে দিবি, দিয়ে একটা নাম দিয়ে দিবি, এটা হচ্ছে ধর 7, এটা নাম দিয়ে দিতে পারিস। আবার বলছে -4, তো -4টা দেখ এখানে এরকম করে, এগুলো খুব সোজা। তো এটা -4, এটা ধর বি নাম দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এরকম ভাবে তোর যে কোনো যদি পূর্ণ সংখ্যা বসাতে বলে, সে নেগেটিভই হোক পজিটিভই হোক বা জিরোই হোক, তো সেটা বসানো কিন্তু খুব সোজা। বাট হ্যাঁ অন্য কিছু নাম দিবি পি, তবে বড় হাতের নাম দিবি, কারণ এটা তো একটা পয়েন্ট বোঝাচ্ছে। তো দেখ কিন্তু তোর প্রবলেমটা হবে কখন বলতো, যখন ভগ্নাংশ বলবে, যেমন তোর পরেরটা 3 এর 5 বা 9 এর 2, ঠিক আছে, বা 11 এর 5, তখন হ্যাঁ আলাদা, এটা এর নাম দিলে এটা তো বি নাম দিতেই হবে, ঠিক আছে, অন্য কিছু নাম দিবি। এবার দেখ যেগুলো ভগ্নাংশগুলো তাহলে কি করে মানে করবো আমরা, দেখ সেগুলো দেখ ভগ্নাংশগুলো আমরা কিভাবে বার করবো। যেমন পরেরটাই বলেছে দেখ, মানে আমরা যে বলছি 3 এর দাগের 3এরটা, কারণ ওই মানে তোরা যে কোনো এমনি সংখ্যা বসাতেই পারবি, কিন্তু ওই ভগ্নাংশ হলে সেটা তুই কিভাবে করবি দেখ, একটা বলে দিচ্ছি, তোরা তারপরে বাকিগুলো সবই করতে পারবি, ঠিক আছে। দেখ প্রথমেই ভগ্নাংশটা লিখবি যেটা বলেছে, তা আমাকে কেন বলেছে 3এরটা ধর 3 এর 5, ঠিক আছে। এবার সেটা দুটো ভাববি, প্রথমেই দুটো কথা ভাববি, যে ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত। তুই এটা তাহলে কি ভাববি, এবার লিখে নে, ভগ্নাংশটা কি প্রকৃত না অপ্রকৃত। তুই নিজের মনে মনে প্রশ্ন করবি, প্রকৃত না অপ্রকৃত, এটা প্রথমে ভাবতে হবে। তো প্রকৃত অপ্রকৃত তোরা জানিস তো, যে যার লবটা, ভগ্নাংশ তো দেখ লব বাই হর, লব বাই হর। তো দেখ এখানে লবটা যদি ছোট হয়, মানে লবটা হরের থেকে যদি ছোট হয় তখন প্রকৃত বলা, আর যদি লবটা হরের থেকে বড় হয়, মানে ধর একটা ভগ্নাংশ যদি লব বাই হর, ভালো করে দেখ, যদি লব লেস দেন হর তখন হয় কি প্রকৃত, আর যদি লব গ্রেটার দেন হর হয় তখন হয় অপ্রকৃত। মানে ধর আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বলতো ধর 5/7, এটা লবটা কোনটা, উপরেরটা লব আর নিচেরটা হর। তাহলে লবটা আমি বলেছি কি, লবটা হর থেকে যদি ছোট হয়, তাহলে লবটা তো হরের থেকে ছোট, তাহলে এটা কি হবে প্রকৃত। আর ধর আমি আমি বললাম 9 এর 2, এটা কি হবে অপ্রকৃত। তাহলে আমাদের যে গিভেন আছে যেই ভগ্নাংশটা, সেটা কি প্রকৃত না অপ্রকৃত, তাহলে এটা প্রকৃত, ধর প্রকৃত প্রকৃত ভগ্নাংশটা, ঠিক আছে। তাহলে লিখ যে যেহেতু নয়, লিখ 3 এর 5 ভগ্নাংশটি প্রকৃত, আর কারণটা লেখার দরকার নেই, যে 3 এর 5 ভগ্নাংশটি প্রকৃত। এবার দেখ যে কোনো প্রকৃত ভগ্নাংশ, এটা মনে রাখবি, যে বা মনে রাখ বা তোরা লিখেও নিতে পারিস, যে কোনো প্রকৃত ভগ্নাংশ কোথায় অবস্থিত হয় বলতো, 0 থেকে 1 এর মধ্যে। যে কোনো প্রকৃত ভগ্নাংশ বা যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান, এটা তুই যদি পয়েন্টে মানটা বার করিস, দেখবি মানটা অবশ্যই 0 আর 1 এর মধ্যে থাকবে। মানে ধর এই যে একটা সংখ্যাটাকে যদি আমি টানি, ঠিক আছে, এইখানে ধর আমি যদি 0 করি, এখানে যদি 1 করি, এখানে যদি 2 করি, আর এইদিকে যদি -1 করি, তাহলে এই ভগ্নাংশটা কোথায় অবস্থান করবে, যে এর মধ্যে কোনো না কোনো একটা জায়গায়, যদি সেটা প্রকৃত হয়। অপ্রকৃত হলে সেটা পরে আসছে, পরের অঙ্কতে আসছে। কিন্তু যদি একটা ভগ্নাংশ প্রকৃত হয়, তাহলে সেটা সব সময় 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করবে, 0 থেকে 1। এবার 0 থেকে 1 এর মধ্যে পার্টিকুলার কোন জায়গাটা, যে এইখানটায় কি এইখানটায় কি এইটা, সেটা বোঝার জন্য কি করতে হবে না, এই যে 0 থেকে 1 আছে সেই পার্টটাকে আমরা 5 ভাগে ভাগ করব। কেন 5 ভাগে ভাগ করব, হরে 5 আছে, হরে যদি 6 থাকতো তখন 6 ভাগে ভাগ করতাম, হরে যদি 7 থাকতো 7 ভাগে ভাগ করতাম, ঠিক আছে। তাহলে এটা সমান 5 ভাগে মোটামুটি এটা ভাগ করব। তাহলে 1 2 3 4 5, দেখ ভালো করে দেখ, এটা ধর একটা চকলেট ভাব, 0 থেকে 1টা, একটা টুকরো, দুটো টুকরো, তিনটে টুকরো,
4টে টুকরো 5টা টুকরো, তাহলে সমান 5 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এবার এর প্রথমেরটা লিখবো যে 1, এইখানটা একটু বড় করে লিখবি আর এটা একটু ছোট ছোট করে লিখবি, তারপরটা হবে 2, তারপরটা হবে 3, তারপরটা 4 আর লাস্টেরটা তো 5টা। এবার কি করবো, সবার নিচে নিচে 5 লিখে দেবো, কারণ এটা আছে যেহেতু 5 ভাগ করেছি, তাহলে এটা মানে এটা কি তুই ধর তুই এই পার্টটা পাচ্ছিস, চকলেট এটা ভাব এর এই পার্টটা পাচ্ছিস, মানে তুই কি পুরো 5 এতটার মধ্যে যে 5টা টুকরো তার মধ্যে তুই একটা পাচ্ছিস, তাহলে 5টার মধ্যে একটা পেলি, মানে এটা 1/5। তারপরটা 2/5, 3/5 আর হচ্ছে 4/5। তাহলে এবার বলতো 3-এর 5 কোথায় আছে, দেখ ভালো করে দেখ, দেখতে পাবি 3-এর 5টা কোথায় আছে, এইখানটা আছে। তাহলে এইটা হচ্ছে 3-এর 5, এটাকে তুই এ বা কিছু একটা নাম দিয়ে দিবি, এরকম করেও তুই গোল করে দিতে পারিস। দেখ ব্যাপারটা বুঝতে পারলি, যে কোনো প্রকৃত ভগ্নাংশ থাকে তোরা পারবি। এবার আরেকটা অপ্রকৃত ভগ্নাংশ দেখি। আচ্ছা আমি তো বলে দিচ্ছি, তোরা দেখ আমি আগে অঙ্ক আমার চয়েস করে বুঝিয়ে দিই, তারপরে তোরা হচ্ছে যেটা করবি সেটা করবি। দেখ 4-এরটা দেখ, 4-এটা হচ্ছে 9/2, এটা তো দেখতেই পাচ্ছিস, সেটা কি লিখবো তাহলে, এটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লবটা বেশি, মানে উপরেরটা বেশি, লবটা যেহেতু বড় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি করবি, যে সেইটাকে ফার্স্ট কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশে পরিণত করবি, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ। তাহলে কি করতে হবে, সেই ছোটবেলায় শিখেছিস যে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, তো 2-4-এ 8, 2-4-এ 8 মানে 1, তাহলে এটা কত হবে বলতো, যে 4 পূর্ণ 1-এর 2। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়, ফার্স্ট কাজ এটা। আচ্ছা এরপরে দেখ, এইটা মানে তুই একটু খালি ব্যাপারটা ভাব যে এই সংখ্যাটা 4-এর থেকে একটু বেশি, 4 পূর্ণ 1-এর 2 মানে কি, বা 4 পূর্ণ 3-এর 2 মানে কি, বা 4 পূর্ণ 1-এর 5 মানে কি, 4-এর থেকে সামান্য বেশি কিন্তু 5-এর থেকে কম। তাহলে এটা কি বলতো, 4-এর থেকে বেশি, এটাকে আমি লিখতে পারি 4-এর থেকে বেশি, 4-এর থেকে বেশি কিন্তু 5-এর থেকে কম, 5-এর থেকে কম। তাহলে আমি যদি একটা সংখ্যা রেখে টানি, এবার ধর এখানে 0, ধর হচ্ছে 1, 2, এটা 3, আর এটা 4, এটা 5, এটা 6, আর এর এইদিকে ধর -1। তাহলে বলতো এইটা কোথায় অবস্থান করবে, 4-5-এর মাঝে। ভেরি গুড, তাহলে 4 আর 5-এর মাঝখানে, মানে এইখান থেকে এইখানটার মধ্যে অবস্থান করবে কোথাও না কোথাও, বুঝতে পারলি তো। তাহলে যেহেতু 4 পূর্ণ 1-এর 2 আছে, 4 পূর্ণ 1-এর 2 মানে 4-এর থেকে একটু সামান্য বেশি, তাহলে 4-এর থেকে বেশি কিন্তু 5-এর থেকে কম, বুঝতে পারছিস। এবার তাহলে 4 আর 5-এর মধ্যেটাকে আমাকে কভাগ করতে হবে না, হরে যেটা থাকবে, এর হরে কত আছে, 2 আছে, তার মানে এটা দুভাগ করলে মিডিল বরাবর কেটে দেবো। একটা চকলেট ধর, এটা একটা চকলেট, এটা টুকরো, তাকে তুই আমি বললাম দুভাগ করে নে, তাহলে দুভাগ করে নি মানে কি, আমি সেটা মাঝামাঝি একটা কেটে দেবো, তাহলে এইটাকে আমি 1 নাম দেবো। এখানে আমরা অনেক ভাগ করেছিলাম, যে 1 2 3 পর গেছিলাম, এখানে তো একটাই ভাগ, তাহলে 1। এবং দেখ তার নিচে বা যেহেতু হরে 2 আছে, আমি 2 লিখে দেবো। তাহলে দেখ 4 পূর্ণ 1-এর 2 মানে কি, অ্যাকচুয়ালি 4 পূর্ণ 1-এর 2 মানে 4 যুক্ত 1-এর 2, মানে তুই 4টে চকলেট খেয়ে নিয়েছিস, তারপরে আরেকটা হাফ খেয়েছিস, পুরোপুরি 4টে চকলেট খেয়েছিস, তারপরে একটা হাফ, এই যে পুরোপুরি দেখ 1টা 2টো 3টে 4টে পুরোপুরি খেয়ে নিয়েছিস, তারপরে পুরোটা খেতে পারিসনি, অর্ধেকটা খেয়েছিস, মানে এই জায়গাটা হচ্ছে 4 পূর্ণ 1-এর 2। ঠিক আছে, তাহলে এটা লিখবো 4 পূর্ণ 1-এর 2, তুই একটা নামও দিয়ে দিতে পারিস, ধর একটা বি বা কিছু একটা নাম দিয়ে দিতে পারিস, তোর মনের মতো যা ইচ্ছা নাম দিয়ে দিতে পারিস, বুঝতে পারলি। তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে এইভাবে করতে হয়, আর অপ্রকৃত ভগ্নাংশ হলে, এটা যদি প্রকৃত ভগ্নাংশ হয় তখন এইভাবে করবি, আর অপ্রকৃত ভগ্নাংশ হলে তখন এইভাবে করবি। এবার বল বাকিগুলো পারবি না, করে দিতে হবে। 5টা গেলে 5 আর 6-এর মাঝে করতে হবে। 5 আর 6-এর মাঝে। এবার দেখ যেটা তোরা কঠিন বলছিলি, অনেকে দেখবি তোর এবার বল কোনটা, 11 আর 5 কি হবে, একই রকম ভাবে 11 আর 5 কি হবে, ওটা মিশ্রতে করে নিতে হবে। এবার দেখ সবই পেরে যাবি, আশা করি পেরে যাবি তো, তোরা বাড়িতে তাও চেষ্টা করবি, না পারলে আমি পরের দিন করে দেবো। আচ্ছা এরপরে দেখ যে 4-এর দাগে লিখবো, 4-এর দাগে লিখবো, তাহলে করে ভালো করে বুঝে বুঝে করবি, এবং হোমওয়ার্কটা অবশ্যই করবি, তাহলেই দেখবি প্রথম থেকে ভালো করে একটু একটু করে পড়, তাহলেই দেখবি খুব ভালো নাম্বার পাবি অঙ্কটা। আচ্ছা
এরপরে দেখ 4-এর দাগের তাহলে 1-এরটা বলেছে 4 ও 5-এর মধ্যে, এখানে উল্লেখ কি করে দিয়েছে, 4 ও 5-এর মধ্যে একটা মূলত সংখ্যা লিখতে বলেছে এবং সেটা সংখ্যা রেখে বসতে বলেছে। দেখ কিভাবে করবি 4 ও 5-এর মধ্যে। তাহলে প্রথমে ধর আমি একটা এরকম করে বোঝার জন্য একটা ছবি আঁকবো। দেখ সংখ্যা রেখে তো দুদিকেই বাড়তে পারে, ওই জন্য আমি সবসময় দুদিকেই তীর চিহ্ন দিচ্ছি, যে এইদিকে আমরা যত খুশি বাড়াতে পারি এদিকেও। তো আমি একদিকে লিখবো, যেহেতু এখানে বলেই দিয়েছে, তো আর এখানে 4 লিখবো আর এখানে 5 লিখবো। আর এইদিকে তার মানে কি আছে বলতো, এইদিকে কি আছে, এর আগে 3 আছে, কোথাও না কোথাও 2 আছে, 1 আছে, 0 আছে। আর এইদিকেও দেখ 5-এর পরে 6, 7 এরকম আছে। আমি তো পুরোটা করা যাবে না, আমার যতটুকু লাগবে ততটুকুই করেছি। তো এবার 4 ও 5-এর মধ্যে একটা মূল সংখ্যা কিভাবে লিখবো দেখ, বা কিভাবে বার করবো। তাহলে লিখবো 4 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হবে। কি হবে না, যার মধ্যে বলবে, যেই দুটোর মধ্যে বলবে সেই দুটোকে যোগ করবি। যেই দুটো সংখ্যা বলবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেই দুটো সংখ্যা বলবে তার সাথে যোগ করবি। 4 যুক্ত 5 এবং তাদেরকে 2 দিয়ে ভাগ করবি, এরকম। ঠিক আছে, এখানে যাই বলুন না সেই দুটোকে যোগ করব, যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 4 আর 5 যোগ করলে কত হবে, 9/2। তার মানে এখানে তুই লিখে দিবি যে সুন্দর করে মাঝখানে মিডিল বরাবর 9/2। তাহলে 4 ও 5 এর মধ্যে একটা মূলদ সংখ্যা হচ্ছে কত, 9/2। এটুকু করলেই তোরা নম্বর 1 নম্বর পেয়ে যাবে। আচ্ছা, এবার একটা কঠিন দিয়ে করে, ধর 3-এরটা করছি, ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে করবি দেখ। দেখ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে করবো, ধর এখানে বলেছে 3-এরটা, তাহলে এখানেও দেখ প্রথমে আমরা একটা সংখ্যা রেট আনবো। দিয়ে দেখ ওরকম যেরকম তোকে বুঝালাম, যে এখানে প্রথমে বলেছে 1-এর 4, তাহলে কোথাও না কোথাও নিশ্চয়ই 1-এর 4 আছে, তো সেটা ধর এখানে আছে। আর একটা বলেছে 1-এর 2, 1-এর 2 ধর এখানে বলেছে। এদের মধ্যে কটা বলেছে, একটা না কটা, একটাই বলেছে। তো দেখে নিবে এটা কটা বলে, অনেক সময় একটা বলে বা দুটো বলে বা তিনটে বলে, ঠিক আছে। তো একটা মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে লিখ যে একই রকম ভাবে ভাষাটা, 1-এর 4 ও 1-এর 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, ঠিক আছে, তো হবে সমান। তাহলে একই নিয়ম, কিন্তু একই, ভগ্নাংশই থাক আর যাই থাক নিয়ম একই, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 1-এর 4 যুক্ত 1-এর 2 ডিভাইডেড বাই, এই লাইন একটু বড় করে দিবি, ঠিক আছে, বাই 2। দেখ এইটা এটা কিন্তু একই। এবার এটা খুব সোজা ছিল, এই জন্য তোর একদম হিসাব করলে ইজিভাবে হয়ে গেল যে 5-4 9, 9/2। এবার এইটার ক্ষেত্রে একটু তোর কঠিন হয়ে গেল। তাও যারা দেখ ছোটবেলায় কিন্তু এই যোগগুলো তোরা শিখেছিস, যে 1-এর 4 আর 1-এর 2 এর মধ্যে যোগ করলে কত লসগু হবে, 4 লসগু হবে, তাই তো। তাহলে 4-একে 4 আর 1-একে 1 যুক্ত, আবার 2 দুগুণে 4, তাই তো, বুঝতে পারছিস তো, 2 2-এ 4, 2 এর সাথে আবার 1 গুণ করলে 2, মানে এটা হবে। আর নিচে 2 যেরকম আছে সেরকমই থাকবে। এরপরে দেখ, তাহলে এইটা 2 আর 1 করলে কত হবে বলতো, 3। তাহলে এটা 3 ডিভাইডেড বাই 4/2। এবার এইটা অ্যাকচুয়ালি দেখ, এখানে ভালো করে যদি ভাবিস, এখানে কিছু নেই, মানে এটা তো 1 আছে। তাহলে এটা উপরে আসলে সেই জটিল ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে এটা কত হবে, 3-এর 4 গুণিত এটা 1-এর 2 হয়ে যাবে। তাহলে 1-এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 হবে। আর 4 আর 2 গুণ করলে হচ্ছে 8 হবে। তাহলে এটা উত্তরটা ফাইনালি 3-এর 8 হবে। দেখ কেউ বুঝতে না পারলে বল। এই জটিল ভগ্নাংশের এটা একটা হিসাব। এবার বল 4-এর থেকে তোর আর কোনটা কঠিন লাগছে? 4-এরটা বলে দিন। 4-এরটা, ঠিক আছে, এটা মাইনাস দেব। তাহলে এটা মাইনাস দেব, মানে 4-এর থেকে 4-এরটা করছি। তাহলে 4-এর থেকে তো 4-এরটা, তো এখানে কি কি বলেছে সংখ্যাটা, এখানে বলেছে যে -1 আর 1-এর 2। তাহলে এখানেও লিখবো একই রকম ভাবে, -1 আর 1-এর 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হবে। একই রকম জিনিস, ঠিক আছে, যে -1 আর 1-এর 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। কি হয় বলতো, সেই একই রকম একটা বড় করে লাইন টানবো, এইটা লিখবো প্রথমে যুক্ত 1-এর 2/2, ঠিক আছে, ওই দুটো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। এবার দেখ এটা নিচে 2 হয়ে যাবে, আর এর নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে মনে মনে। তো হরে 1 আছে আর এখানে 2 আছে, তো 1 আর 2 এর লসাগু নিশ্চয়ই 2ই হবে। এবার 1 2 2, ভালো করে দেখ, 1 2 2 আর তার সাথে -1 গুণ হবে, তাহলে -2 হবে। আর 2 1 2, আবার 1 1 1, মানে এটা 1 হবে।
তাহলে এবার দেখ, এবার বলতো এইখানে এটা 2 হবে আর নিচেও এটা 2 হবে আর এইখানে -2 আর +1 করলে কি হবে? দেখ না, এক তো হবে কিন্তু মানে বড়টার আগে মাইনাস আছে, ভালো করে বলতে হবে। দেখো -1 হবে, যে বড়টার আগে বড়টা -2 আর এটা +1। আমি বলেছিলাম একটা প্লাস একটা মাইনাস তাহলে বিয়োগ করতে হয়, এবং বড়টার আগে যে চিহ্ন দেয় সেটা, যে আমরা রাফে 2 আর 1 বিয়োগ করব, 2 আর 1 বিয়োগ করলে হচ্ছে 1 হবে, 1 বসাবো। এবার দেখবো বড়টার আগে কি চিহ্ন আছে, না বড়টা 2 এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস। এবার দেখ একই রকম ভাবে দেখ, এরও নিচে হচ্ছে 1 আছে, তাহলে এটা কত হবে? -1/2 গুণিত, এটা উল্টে যাবে, 1/2 সমান -1 কে 1 দ্বিগুণ করলে -1/2, 2 2 এ 4, কারণ -1/4, এটা কত হবে? -1/4। তাহলে দেখ একটা মাইনাস দেব শিখে দিলাম। এবার আশা করি তোরা বাকিগুলো পেরে যাবি, পারবি তো? এরপরে হচ্ছে 5 এর দাগ। 5 এর দাগের গুলো দেখ কি বলেছে। হ্যাঁ, এবার দেখ, এবার একটু বেশি বেশি করে করতে বলেছে, যেমন 3টে বলেছে, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু 3টে বললে তখন 3 নাম্বার থাকবে, ঠিক আছে? 5 এর দাগেরটা বলেছে, ধর আমি এরকম করে ধর সংখ্যা রেখে আনছি, ঠিক আছে? তো এইখানে হচ্ছে 4 আছে আর এইখানে হচ্ছে 5 আছে। তো এবার বলছে আগেরটার ক্ষেত্রে আমরা বলেছিল 4 আর 5 এর মধ্যে একটা মূলত সংখ্যা বার করতে, এখানে দেখ বলা আছে 4 আর 5 এর মধ্যে 3টি মূলত সংখ্যা বার করতে। তাহলে আমরা পরপর এগোবো, যে তাহলে প্রথমে লিখবো 4 ও 5 এর মধ্যে একটি মূলত সংখ্যা। না, আগে এক একটা করে বার করি, এটা অনেক রকম প্রসেসে করা যাবে, তোকে আমি সবচেয়ে সোজা যেটা নিয়ম সেটাই করাচ্ছি, ঠিক আছে? এটা অনেক রকম ভাবে করা যাবে, আস্তে আস্তে তোরা সবই শিখে দেবো। তাহলে একটা মূলত সংখ্যা কি হবে বলতো? 4 + 5/2, তাহলে কত হবে? 9/2। এটা তো আগেও বলেছিলাম, তাহলে সেটা তোরা মাঝখানে লিখবি। মানে অলরেডি দেখ তোরা 1 নাম্বার কিন্তু পেয়ে গেলি, 3 নম্বরের মধ্যে 1 নম্বর আমরা পেয়ে গেলাম, একটা বার করে ফেললাম। এবার কি করব? এরপরে দেখ, সবাই বোর্ডের দিকে তাকা, এরপরে এর মাঝখানে আমি একটা বার করব আর এর মাঝখানে একটা বার করব, তাহলে তো টোটাল 3টে বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এবার লিখবো কি? 4 ও 9/2 এর মধ্যে একটি মূলত সংখ্যা। মূলত সংখ্যা এখানে লিখে দিতে পারিস, আবার বলে লিখে দিতে পারিস। আবার 4 ও 9/2 এর মধ্যে একটা মূলত সংখ্যা কি হবে? 4 + 9/2 / 2। এবার দেখ, এগুলো তোরা একটু যদি ভালো জানিস, এগুলো দেখ এইভাবেও করা যায়, একবারে করা যায়। 4 দুগুণে 8, 8 আর 9 17, যোগ করতে হবে, তাহলে 17/2। দেখ দিকে এটা বুঝতে পারলি? তাহলে আর তোকে অতই করতে হবে না, এটা একটা নিয়ম আছে। 4 দুগুণে 8, 8 আর 9 যোগ করলে 17 হবে, 17/2। এবার এই দুইটা এর সাথে গুণ হয়ে যাবে, মানে 17/4। এরকম করে তোরা কিন্তু স্টেপ জাম্প গুলো করতে পারিস, আর না পারলে তুই এরকম করে বাই 1 করে এসে যেরকম করে করলাম সেটা করবি। তাহলে আমরা এখানে আমরা সুন্দর করে বসিয়ে দেবো 17/4, এটা হচ্ছে 17/4 হবে। তাহলে আমরা 2 নাম্বার পেয়ে গেলাম, 3 এর মধ্যে 2 নাম্বার পেয়ে গেলাম। আর একটা কি বার করতে হবে তাহলে? এইটা, হ্যাঁ, এই 9/2 আর 5 এর মধ্যে। তাহলে লিখবো আবার 9/2 ও 5 এর মধ্যে একটি মূলত সংখ্যা। তাহলে এটা কত হবে? তো 17/4 যুক্ত, না 17/4 নয়, 9/2 ছিল। তাহলে 9/2, এই দুটোর মধ্যে বার করছি, 9/2 + 5, 9/2 + 5 / 2। তো একই রকম ভাবে দেখ, 5 দুগুণে 10, 10 আর 9 যোগ করলে 19, 19 / 2 সমান 19 / 4 হবে। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো সুন্দর করে 19/4। এরকম করে কিন্তু ছবিটা আঁকতে বললেও আঁকবি, না আঁকলেও আঁকবি, মানে না বললেও কিন্তু আঁকবি। তাহলে এবার ফাইনালি সুন্দর করে উত্তরটা লিখে নিবি, তাহলে তোরা সবাই 3 নম্বর পেয়ে যাবি। তাহলে এবার লিখবো উত্তরটা কিভাবে লিখবো, যে অতএব, ঠিক আছে, 4 ও 5 এর মধ্যে 3টি মূলত সংখ্যা হবে। পরপর লিখে, প্রথমটা কত বেরিয়েছিল আমাদের? 9/2, তারপরটা কত বেরিয়েছিল? 17/4, বা ছবিতেও দেখা যাচ্ছে। তারপরটা কত বেরিয়েছিল? 19/4। দেখ, এটা আমাদের উত্তর হয়ে গেল সুন্দর করে। বা তাহলে দেখ, যে কোনো কিছু বললেই তোরা পারবি। তাহলে এরকম করে সাধারণত 3টেই পড়ে, 3টের বেশি পড়ে না, 5টা 6টাও পড়ে না, একটা দুটোতে আছে। তোরা বাড়িতে 6টা করবি তো,
ছটা বার করতে হবে, মানে তখন কি করে বলতো, আবার এর মধ্যে এই দুটোর মধ্যে একটা বার করবি, এই দুটোর মধ্যে একটা বার করবি, এই দুটোর মধ্যে একটা বার করবি, এরকম করতে হবে। তবে ছটা এত বড় এটা পড়ে না, সাধারণত একটা দুটো তিনটে পড়ে। যে একটা বার করতে বললে 1 নাম্বার থাকে, দুটো বার করতে বললে 2 নাম্বার থাকে, আর তিনটে যদি বার করতে বললে 3 নাম্বার থাকে। তাহলে 7এরটাও পারবি, একটু পড়ে দেখ 7এরটা হোমওয়ার্ক। 1-এর 5 এবং 1-এর 4-এর মধ্যে তিনটি মূল সংখ্যা। এটা কিন্তু 7এরটা ভিভিআই যে রাখ, 7এরটাও ভিভিআই, আর এখানে কিন্তু 5-এরটাও ভিভিআই। 5 আর 7 খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে। পারবি তো? 1-এর 5, তাহলে এইখানে আমাদের লিখতে হবে 1-এর 5, আর এখানে লিখতে হবে তোর হচ্ছে 1-এর 4 দিয়ে, এবার এর মধ্যে প্রথমে একটা বার করবি, তারপরে এই দুটোর মধ্যে একটা বার করবি, এই দুটোর মধ্যে একটা বার করবি, একই রকম ভাবে। এবার 8-এরটা দেখ, সত্য মিথ্যা বলেছে। বক্তব্যটি সত্য হলে ট্রু লিখতে, আর মিথ্যা হলে এফ লিখতে। দুটি পূর্ণ সংখ্যা, ভালো করে দেখ, দুটি পূর্ণ সংখ্যা বলেছে, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে পূর্ণ সংখ্যাই নাকি পাবো। তো দুটো তুই এমন কোনো পূর্ণ সংখ্যা আছে কি যে তুই তাহলে যোগ করলে পূর্ণ সংখ্যা হবে না? ধর আমি একটা উদাহরণ দিচ্ছি, ধর দুটো পূর্ণ সংখ্যা, ধর আমি বলছি ধর 5 আর হচ্ছে 8, তো 5 আর 8 এদের তুই যোগ কর, কত হবে? 13, 13টা তো পূর্ণ সংখ্যাই হচ্ছে। তুই এদের গুণ কর, 5 গুণিত 8, সেটাও কি হবে? 13 8 5 40, সেটাও পূর্ণ সংখ্যাই হবে। আবার বলেছে বিয়োগও করতে বলেছে, তো বিয়োগ যদি করি 5 - 8 কত হবে বল? আবার তোরা মিস্টেক করে যাচ্ছিস, 3 হবে, ভালো করে বল। মাইনাস প্লাস মাইনাস আবার ঠিক করে বলতে হবে। 8 - 5 বললে, 8 - 5 যদি বলি তখন 3 হবে, আর 5 - 8 বললে -3 হবে। এটা ভালো করে খেয়াল করতে হবে, কারণ এখানে বড়টার আগে মাইনাস আছে। তাহলে কিন্তু -3 হোক আর +3 হোক, এটাও তো পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, -3ও তো পূর্ণ সংখ্যা, কারণ এটা জেডের মধ্যে আছে, আর 3ও পূর্ণ সংখ্যা। তাহলে আমি যে কোনো দুটো সংখ্যা যদি পূর্ণ সংখ্যা নিই, তাদের মধ্যে যোগ বিয়োগ গুণ করলে সেটা আমরা পূর্ণ সংখ্যাই পাবো। তার মানে এটা সত্য। তাহলে প্রথমে 8-এর দাগের 1-এরটা সত্য, 8-এর দাগের 1-এরটা তোর হচ্ছে সত্য হবে, ঠিক আছে? তারপরে মিথ্যা হবে। আচ্ছা, এবার 2-এরটা দেখ, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে সবসময় কি পূর্ণ সংখ্যা পাবো? তুই ধর 40 কে, ঠিক আছে, 5 দিয়ে ভাগ করছিস, তখন তুই পূর্ণ সংখ্যা পাবি, 5 8 40। কিন্তু তুই যদি 40 কে 3 দিয়ে ভাগ করিস, তখন কি পূর্ণ সংখ্যা হবে? তখন তো পয়েন্টে করতে হবে, তাহলে তখন পাবো না, তাহলে ওটা কিন্তু মিথ্যা হবে। তাহলে 2-এরটা কি হবে? 2-এরটা হচ্ছে মিথ্যা হবে, 2-এরটা মিথ্যা হবে, ফলস। এবার 9-এর প্রশ্নটা দেখ কি বলেছে। 9-এর প্রশ্নটা বলেছে, দুটি মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ ভাজক শূন্য নয়, তাহলে কি পাবো? দুটি সংখ্যা যদি তুই যোগ করিস, বিয়োগ করিস, গুণ করিস, ভাগ করিস, তো সেই দেখ ভাগে মিলতেও পারে, নাও পারে, ঠিক আছে? কিন্তু ভালো করে এখানে ব্যাপারটা বুঝ, কথাগুলো বুঝে বুঝে মানে এ করে করবি, অনেকে মুখস্থ করে নেয়, মুখস্থ করবি না। বলছে দুটো পূর্ণ সংখ্যা, দুটো মূলত সংখ্যা, তো দুটো মূলত সংখ্যা ধর আমি যে কোনো একটা কিছু করতে পারি, ধর 1-এর 2 আর ধর নিলাম ধর 3-এর 7। বলেছে এদের মধ্যে যদি যোগ করি, তো যোগ করলে কত হবে? দেখ যোগ করলে কত হবে, এটা 7 × 2 = 14 লসাগু হয়ে যাবে। এবার দেখ সেইটা 2 7 × 14, 7 × 7 7, আবার 7 2 = 14, 2 3 = 6, মানে এটা 13/14 হবে। তো এটাও তো মূলত সংখ্যাই হচ্ছে, তাহলে মূলত একটা মূলত সংখ্যাই নিশ্চয়ই হবে। আবার করে দেখি, বিয়োগ করে দেখি, 1-এর 2 - 3-এর 7, তখন দেখ আবার 14, একই রকম ভাবে এটা বিয়োগ হয়ে যাবে, 7 - এটা, তাহলে হচ্ছে তোর হবে -1/6। এবার যদি তোর হচ্ছে গুণ করিস, তাহলে এদের ধর গুণ করছি, 1-এর 2 × 3-এর 7, তো ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়? লবের সাথে লবের গুণ, আর হরের সাথে হরের গুণ, মানে 14, এটাও তো মূলত সংখ্যাই হচ্ছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে তোর ভাগ, আমি যেটা ভাগ করি 1-এর 2 ভাজিত 3-এর 7, ঠিক আছে? এবার যদি ভাগ করিস, তো ভগ্নাংশের যদি আমি ভাগ এটা করি, তো এটা নিয়মটা জানিস, তোরা ছোটবেলায় শিখেছিস, যেটা ভাগটা গুণ হয়ে যায় এবং পরেরটা উল্টে যায়। তাহলে এটা 7/3 হয়, তাহলে এবার দেখ আবার গুণের নিয়ম, লবের সাথে লবের গুণ আর হরের সাথে হরের গুণ, 3 × 2 = 6, তাহলে এটাও তো মূলত সংখ্যা হচ্ছে। তাহলে উত্তরটা কি হবে? মূলত সংখ্যা। ওখানে তাহলে উত্তরটা কি হবে? 9-টার উত্তরটা হবে মূলত সংখ্যা, মূলত সংখ্যা। ওইখানে কি পাবো না, মূলত সংখ্যা পাবো। তাহলে দেখ বসে দেখি আমাদের 1.1 হয়ে গেল। এরপরে চল বসে দেখি 1.2, ঠিক আছে? এইখানেও দেখ সত্য মিথ্যা বলেছে। পেজ নাম্বার হচ্ছে 11, কোষে দেখি, সবাই পেজ খুল, কোষে দেখি 1.2 পেজ
11, ঠিক আছে। প্রথমেই দেখ অনেকগুলো সত্য মিথ্যা বলেছে, ঠিক আছে। এবার কোনটা কি আমরা একটু ভালো করে ভেবে নিই, যে একদম ভালো করে লিখে নে খাতায় সবাই। একের দাগের 1 2 3 4, কটা আছে রে? 5 6, 6টা জিনিস। তো ভালো করে আমরা বুঝে বুঝে পড়বো এগুলো, কিন্তু ওই যে বললাম তোর হচ্ছে শর্ট কোশ্চেনে কিন্তু 1 নম্বরে দিয়ে দিতে পারে, কারণ এখান থেকে 1 নম্বর একটা পড়বে, 2 নম্বর একটা পড়বে, আর 3 নম্বর একটা পড়বে। আচ্ছা দেখ বলেছে প্রথমে দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদাই মূলত সংখ্যা হবে। একটু আগে তো দেখালাম যে দুটো মূলত সংখ্যার মধ্যে যোগ করলে সর্বদাই মূলত সংখ্যা হবে, এটা তো সত্যই, যে 1 1 2 আর 2 3 যোগ করবি সেটা সবসময় মূলত সংখ্যা হবে। তাহলে প্রথমটা সত্য, দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলত সংখ্যা হবে। এটা সত্য হবে না মিথ্যা হবে, দেখ এটা নিয়ে একটু ভাবি। আচ্ছা দেখ এইখানে আমি যদি বলি ধর √3, কি সংখ্যা বলতো? অমূলত সংখ্যা। একটা সংখ্যা √3 নিলাম, আর একটা সংখ্যা -√3, এটা কি সংখ্যা? এটা অমূলত সংখ্যা। এবার এদের মধ্যে আমি যোগ করি, যোগ করলে কি হবে বলতো? √3 আর প্লাসে মাইনাসে -√3, কেটে গেলে কত হবে? 0। 0টা কি সংখ্যা? মূলত সংখ্যা। আমরা কিন্তু জানি যে মূলত সংখ্যার উদাহরণে কিন্তু 0 দিয়েছিল। তাহলে এইটা অমূলত ছিল, এইটা অমূলত ছিল, আর এইটা মূলত হয়ে গেল। তাহলে এটা কিন্তু মিথ্যা হবে, কারণ এরা কি বলেছে? দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলত সংখ্যা। তাহলে এটা ভুল, তাহলে এটা প্রথমে। দ্বিতীয়টা হচ্ছে মিথ্যা, ফলস, ফলস। এখানে আমি কিন্তু কারণগুলো বুঝিয়ে দিচ্ছি। এবার বলেছে দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত হবে। হ্যাঁ, তুই যে কোনো মূলত 2 এর 3, তার সাথে ধর গুণ করছিস 5 এর 8, তো গুণ করলে 5 দুগুণে 10 আর 3 8 24, তো এটাও তো মূলত সংখ্যাই হবে। তাহলে তারপরটা নিশ্চয়ই সত্য, তাহলে 3এরটা হচ্ছে সত্য। আচ্ছা 4এরটা, দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে। এই অমূলত সংখ্যা হবে, দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে। আচ্ছা দেখ এখানে বলেছে, তাহলে আমরা যদি ভাবি √3, ভালো করে দেখ, √3 এর সাথে √3 গুণ করলে কত হয় বলতো? √3 আর √3 গুণ করলে হয় √9, তাই তো? √9 মানে 3 3 9, আর √9 মানে হচ্ছে 3 বা প্লাস মাইনাস 3 বা শুধু এখন 3। তাহলে √3 আর √3 গুণ করলে কত হবে? √9, √9 মানে হচ্ছে 3। তাহলে এইটা অমূলত ছিল, অমূলত ছিল। তাহলে তোর দেখে মনে হচ্ছে তাহলে লেখাটা সত্যি, তাই তো? মনে হচ্ছে যে দুটো সত্যিই, তো দুটো অমূলত সংখ্যা গুণ করলে মূলত সংখ্যাই হবে। কিন্তু ধর আমি তো এরকমও গুণ করতে পারি, ধর √3 তার সাথে গুণ করলাম √2, তখন তখন কত? √6। তো √6 তো মান নেই, √9 এর মান আমরা 3 জানি, বা √16 এর মান 4 জানি, বা √4 এর মান 2 জানি, কিন্তু এটা কিন্তু আবার অমূলত সংখ্যা হয়ে গেল। তাহলে এটা কি হতে পারে? মূলত হতে পারে, অমূলত হতে পারে, কিন্তু এখানে বলেছে সর্বদা মূলত হবে। তাহলে এই কথাটা ভুল, তার মানে তোর হচ্ছে 4এরটা ফলস। বুঝতে পারলি তো কেন ফলস? কারণ দুটোই হতে পারে, মূলত হতে পারে, অমূলত হতে পারে। প্রত্যেকটা মূলত সংখ্যাই বাস্তব। হ্যাঁ, বাস্তব সংখ্যা আমি তো দেখ, তোর প্রথমেই আমরা যখন স্টার্ট করলাম আলোচনাটা, যা বললাম যে আর ওর মধ্যে n আছে, w আছে, ঠিক আছে, তারপর হচ্ছে z আছে, তারপর হচ্ছে তোর q আছে, qc আছে, সবই তো পারের মধ্যে আছে। তাহলে প্রত্যেকটা মূলত সংখ্যাই বাস্তব, এটা অবশ্যই সত্য। এবার দেখ বলেছে প্রত্যেকটা বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা। দেখ বাস্তব সংখ্যার অমূলত সংখ্যা বাস্তব সংখ্যা হবে, কিন্তু সব বাস্তব সংখ্যা কি অমূলত হবে? ধর আমি তোকে বললাম 0, এটা তো একটা বাস্তব সংখ্যা, কিন্তু এটা তো অমূলত নয়। বা আমি তোকে আরো উদাহরণ দিচ্ছি, ধর একটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা, কিন্তু এটা কি অমূলত? তাহলে এটা বলেছে যে প্রত্যেকটি বাস্তব সংখ্যা অমূলত সংখ্যা, এটা ভুল। তাহলে এটা পরেরটা ভুল। তাহলে আমাদের একের দাগগুলো কমপ্লিট হয়ে গেল। এবার 2 এর দাগটা বলেছে, দেখ তোদের যেমন আগের চ্যাপ্টারে ছিল মূলত সংখ্যা কাকে বলে, আর এখানে হচ্ছে অমূলত সংখ্যা কাকে বলে। তাহলে আবার হেডিং কর, অমূলত সংখ্যা বলে। 2 এরটা, তাহলে অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা লিখ। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না হবে, শুধু এখানে যায় না, যেখানে p, q যে কোনো পূর্ণ সংখ্যা এবং q অসমান 0, সেই সকল সংখ্যাকে অমূলত সংখ্যা বলে। অমূলত সংখ্যা
বলে। এরও তাহলে উদাহরণ দিয়ে দিই, যেমন তোর এখানে হবে তো √2, √3, ঠিক আছে, তারপরে √5, √6, এরকম করে এগুলো হবে, বা পাই, ঠিক আছে, পাই, এগুলো সব অমূলত সংখ্যা। ঠিক আছে, তাহলে 2 এর দাগেরটা আমার হয়ে গেল। এরপরে 3 এর দাগ। দেখ 3 এর দাগে অনেকগুলো সংখ্যা দিয়ে দিচ্ছে, 9টা সংখ্যা দিয়ে দিচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 9টা সংখ্যা দিয়ে দিচ্ছে। এবার কোনটা মূলদ আর কোনটা অমূলদ তোকে দেখতে বলেছে। তো প্রথম সংখ্যাটা কি দিয়ে আছে, √9। তো √9 মানে কি হবে, 3, 3টা তাহলে কি হবে, কি সংখ্যা, মূলদ সংখ্যা। √9 মানে 3, এটা তো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আচ্ছা, এরপরে দেখ √225, তোরা তো নামটা মুখস্থ করেছিলাম তোর কি আগের ক্লাসে। 225 মানে 15 গুণ 225, 15, তাহলে এটা 15 হবে, এটাও হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এটা হবে মূলদ সংখ্যা। তারপরটা 3 নম্বরে কি আছে, √7, √7 এর মান এরকম বার করতে পারবি, তাহলে এটা কি হবে, অমূলদ সংখ্যা, তাহলে এটা লিখ অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আচ্ছা, তারপরে হচ্ছে √50, √50 এর কিন্তু মান নেই, অনেকে ভুল করে 25 বলে ফেলবি, না 25 25 625, 625 যদি থাকতো তখন 25 হতো, কিন্তু 50 এর কিন্তু নেই, 25 25 যোগ করলে 50 হয়, গুণ করলে না, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আচ্ছা, তারপরে দেখ এখানে বলেছে √100, √100 মানে 10 10 কে 100, তাহলে এটা হচ্ছে সমান 10, এটা হচ্ছে অবশ্যই মূলদ সংখ্যা। তারপরে দেখ বলেছে -√81, √81, তো একই -9 হবে তখন, তো -9 কি সংখ্যা, -9 হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এটা মূলদ সংখ্যাই হবে, মূলদ সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখ √42, √42 এটা কি হবে তোর হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ, কারণ এটা মান বার করা যাবে না, অমূলদ সংখ্যা। ঠিক আছে, ও √29, √29টাও কি হবে, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আচ্ছা, তারপরে কি হচ্ছে -√1000, এটা তো দেখ, এটা একটা জেনে নে, একের পিঠে যদি দুটো শূন্য থাকে বা 4টে শূন্য থাকে বা 6টা শূন্য থাকে, তাহলে সেটা মূলদ হয়, কারণ তার মান বার করা যায়। কিন্তু একের পিঠে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে, ধর একটা থাকলো 10, 10টাও কিন্তু অমূলদ সংখ্যা, 3টে আছে এটাও অমূলদ, 5টা থাকলে সেটাও অমূলদ হতো, 7টা থাকলে হচ্ছে অমূলদ। তাহলে কি বললাম, যে একের পিঠে যদি জোড় সংখ্যক শূন্য থাকে তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা হবে, আর একের পিঠে যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে সেটা তখন কিন্তু অমূলদ হবে, তার মানে এটাও কিন্তু অমূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আচ্ছা, এরপরে যেটা আমরা শিখবো যে সংখ্যা রেখে কিভাবে স্থাপন করতে হবে, রুটকে কিভাবে সংখ্যা রেখে স্থাপন করতে হবে, এবং এটা করার জন্য তোর কিন্তু জ্যামিতি বক্স লাগবে। তো জ্যামিতি বক্স এনেছিস? হ্যাঁ, বার কর। প্রত্যেকদিন পড়তে এলে কিন্তু জ্যামিতি বক্স আনবি, কারণ দেখ তোরা জানিস না কোন চ্যাপ্টারে জ্যামিতি আছে, কোন চ্যাপ্টারে লাগবে, এটা তো জানিস না, তাহলে অবশ্যই সবসময় ব্যাগের মধ্যে জ্যামিতিটা রাখবি। তো যারা জ্যামিতি বক্স এনেছিস তারা করতে আরম্ভ করে দে আমার সাথে সাথে, আর যারা আনিসনি তারা একটু ভালো করে দেখে নে যাতে বাড়ি থেকে করতে পারিস। ঠিক আছে, ধর আমি প্রথমে বোঝাচ্ছি, আমি একটা কি দুটো শিখিয়ে দিচ্ছি, তোরা ওখান থেকে তোরা দেখি বাকিগুলো করতে পারবি। যেমন ধর প্রথমে বলেছে √5, ভালো করে দেখ কত টাকা বলেছে, √5 কে সংখ্যা রেখে স্থাপন করতে, √5 মানে 4টা, √5 কে সংখ্যা রেখে স্থাপন করতে বলেছে। ঠিক আছে, এবার যাকে তো সংখ্যায় স্থাপন করতে বলবে সেই যে সংখ্যাটা আছে √5, এটাকে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করবি যাতে গুণফলটা 5 হবে। তো 5 তো হচ্ছে কি সংখ্যা, প্রাইম নাম্বার, মানে হচ্ছে মৌলিক সংখ্যা, তো এরকম করা যাবে না, 6 হলে করে দিতাম 3 × 6, কিন্তু 5টা দ্বারা আমি এভাবে করতে পারি 5 × 1, ও যেটা বললো 5 × 1, ভেরি গুড, 5 × 1। ঠিক আছে, প্রথমে এটা করব, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম করে একটা সংখ্যা রেখে টানবো, সংখ্যা রেখে টানবো একদম স্কেলে করে সুন্দর করে একটা সংখ্যা রেখে টান। ঠিক আছে,
এবার দেখ সংখ্যা রেখায় ধর এই যে সেমিগুলো আছে না 1 2 করে স্কেলে যেগুলো আছে তুই সেইগুলো তুই এরকম করে তার প্রথমে একটাতে হচ্ছে ধর আমি যে কোনোটাতে 0 লিখে দিই, তারপরে হচ্ছে ধর 1, তারপরে 2 ওই সেমিগুলোতে 3 4 5 এরকম করে লিখে দে। আর এই দিকটাও দেখ লিখবি -1 -2 -3 -4 -5, ঠিক আছে, -6 -7 এরকম করে লিখে নে। কিগুলোতে লিখবি বলছে প্রত্যেকটা 1 সেমি 1 সেমি করে, ঠিক আছে। তো একদম বসাবি যে 1 সেমিতে 1 2 3 এরকম করে প্রত্যেকটা, আর এইদিকেও একটা সেমিতে এইগুলো করে দিবি, ঠিক আছে। প্রত্যেকটা সেমিতে হালকা হালকা করে কেটে দে। হ্যাঁ এরকম এরকম করে বিন মানে একটু যেন বোঝা যায়, ঠিক আছে। এরকম করে হালকা হালকা করে এরকম করে এরকম করে করে এরকম করে করে এরকম করে কেটে দিই। প্রথমে কেটে দে না, দিয়ে মাঝখানটায় 0 লিখবি, মোটামুটি এই পাশে 7-8টা লিখে দিবি, এই পাশে 7-8টা লিখে দিবি, ঠিক আছে। 0টা একদম পুরো মাঝখানে লিখ। এবার এইদিকে হচ্ছে 1 2 3 4 করে কয়েকটা লিখে দে, আর এইদিকে -1 -2 -3 করে কয়েকটা লিখে দে, ঠিক আছে। তাহলে এখানে পর্যন্ত সবার হয়েছে তো। যারা যাদের নেই জ্যামিতি বক্স তারা একটু পাশের জন্য দেখ, যারা বাড়িতে গিয়ে আজকে কিন্তু করে নিবি, তাহলে পরে ভুলে যাবে। হয়েছে? সবাই এটা কিন্তু লেটে করে করতে হবে, ঠিক আছে। স্কেল দিয়ে লেটে করে সুন্দর করে বাড়িতে কি করবি। এরপরে দেখ, এবার বোর্ডে দিয়ে দেখা সবাই, এবার বোর্ডে দিয়ে দেখা এই যে এইটাকে না গুণিতর আগে তুই ভাববি 0, ভাববি মনে মনে, তাহলে এটা 0 হয়ে গেল। এর এইদিকে কি আছে 5, এইদিকে সবসময় বড়টাকে রাখবি, তাহলে 5 মানে এইখানে 5-এ এইটা একটু বড় করে নিবি বাকিদের থেকে, এবং এইটাকে a নাম দিয়ে দিবি। 5 যেটা আছে এখানে যদি 6 থাকতো তাহলে আমি 6 দিতাম, মাইনাসে বলছো। হ্যাঁ মাইনাস মানে 0 এই দিকটা তো মাইনাস আছে, এটা তো আমি মনে মনে 0 ভাবতে বলেছি। আর 1 মানে কোনটা, এইটা একটু বড় করে দেবো, এটাকে হচ্ছে b করব, এটা b ভাববো। বুঝতে পারিস তো যে গুণিতটাকে মোটামুটি ভাববো যে 0 দিয়ে এর এই পাশটাকে হচ্ছে তোর হচ্ছে মাইনাসের দিকে ভাববো 5, এখানে 5 হয়ে যাবে, আর এই দিকটা হচ্ছে 1, তার মানে এই দিকটাতে 1-এ আমি গিয়ে একটা পয়েন্ট দেবো, এইখানে একটা পয়েন্ট নাম দেবো, আর এইখানে একটা পয়েন্ট নাম দেবো, ঠিক আছে। বাকিগুলো কিন্তু দেবো না। তাহলে আমরা দেখ এত বড় সংখ্যা রেখা থেকে আমরা একটা সরলরেখা বার করে নিলাম। কি বার করে নিলাম? সরলরেখাংশ AB বার করে নিলাম। এবার তোরা AB-টাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করা সবাই জানিস যে AB-টাকে AB-র মাপ নিতে পারিস বা অর্ধেকের বেশি মাপ নিতে পারিস, দিয়ে এখানে বসে এখানে কাটবি, এখানে বসে এখানে কাটবি, আবার এখানে বসে এখানে কাটবি, এখানে বসে এখানে কাটবি, ঠিক আছে। তো এইটা দেখ তোর তাহলে মোটামুটি দেখ একটা এরকম করে সমদ্বিখণ্ডিত করে ফেল। তোদের দেখ যেখানে আমি তো একটা আন্দাজে করছি, তো তোদের কোনটা দিয়ে যায় পুরো AB-টাকে সমদ্বিখণ্ডিত কর। AB-টাকে এরকম করে এই এখান থেকে আবার এই, আবার এখান থেকে এই, এখান থেকে এই দিয়ে সমদ্বিখণ্ডকটা ঠিক আছে। করেছিস? স্যার নাম দিতে হবে তো? হ্যাঁ, এবার সমদ্বিখণ্ডক বিন্দুটার ও নাম দিয়ে দেন। এই যে বিন্দুটা এটা ও নাম দিয়ে দেন, সমদ্বিখণ্ডক বিন্দুটা ও, ঠিক আছে। আর বাকিগুলো নাম দিতে হবে। এবার দেখ, এবার ও এর মাপ নেই, ও এ বা ও বি এই পেন্সিল কম্পাস দিয়ে ও এর মাপটা নেই। ও এ এই যে সমদ্বিখণ্ডক মানে এই অর্ধেকটার মাপটা নেই, নিয়েছিস? সবাই আমার সাথে কর, তাহলে বলতে হবে ও এর মাপ নিয়েছিস। এবার কাঁটাটা পেন্সিল কম্পাসের কাঁটাটা ওতে ও বিন্দুতে রাখ, দিয়ে থেকে শুরু করে একটা অর্ধবৃত্ত আঁক, এরকম একটা অর্ধবৃত্ত আঁক। বুঝতে পেরেছিস কিরকম রাখবি? হ্যাঁ সুন্দর দেখবি। তোরা যদি ঠিকঠাক করিস পুরো দেখবি এটা বি তে গিয়েই মিলবে, এ থেকে শুরু হয়ে একদম গিয়ে বি তে গিয়েই মিলবে, তোরা যদি ঠিকঠাক করে করিস। যার একটু একটু 19-20 হয়েছে তারা বাড়ি থেকে ভালো করে করবি, ঠিক আছে। তো মোটামুটি দেখবি এটা মিলবে, কারণ তুই তো দেখ তুই এ বিটাকে অর্ধেক করেছিস, তাহলে তো এইটার মাপটা মানে এটা তো ব্যাসার্ধর কাজ করছে না, বৃত্তর পুরো বৃত্তটা, তাহলে এটা তো সমানই হবে। হয়েছে? সেই জন্য ঠিক করে কর, ঠিক আছে। এবার তো দেখ শূন্য কোথায় আছে, এখানে শূন্য কোথায় আছে, শূন্যকে খুঁজ। এই শূন্য কোথায় আছে? এইখানে। এবার শূন্যতে একটা ছোট্ট করে 90 ডিগ্রি রাখবি। তো এরকম করে এই এতে বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, এই করে যেরকম 90 ডিগ্রি রাখিস, দিয়ে দেখ 90 ডিগ্রিটা পুরো এখানে গিয়ে টাচ করবে,
ঠিক আছে, এর থেকে বেশিও হবে না কম হবে না, জাস্ট এখানে গিয়ে টাচ করবে। এটা একটা ডি নাম দিয়ে দেয়, মানে বুঝতে পারি তো এই বিন্দুতে শূন্যর উপরে শূন্যটার উপরে এইখানে এটা শূন্যটাকে একটা বিন্দু ভাব দিয়ে এরকম করে একটা 90 ডিগ্রি দিয়ে সেটা জাস্ট গিয়ে ওই অর্ধবৃত্তকে টাচ করবে, ওর থেকে বেশিও হবে না কমও হবে না, গিয়ে জাস্ট টাচ করবে, এটা গিয়ে এই লাইনটা গিয়ে এখানে টাচ করবে। ঠিক আছে, হয়েছে? ওটা জাস্ট টাচ করবে। ঠিক আছে, এবার দাঁড়া, এখন শেষ হয়নি। এরপরে দেখ, এবার এই ওডির মাপটা নিবি আবার পেন্সিল কম্পাসে করে। ওডির মাপটা নিলি, ওডির মাপটা নিয়ে, ঠিক আছে, ওডির মাপটা নিয়ে ওডির মাপটা নিবি, ওডির মাপটা নিয়ে ওতে কাঁটাটা বসাবি, ভালো করে দেখ, ওডির মাপটা নিয়ে ওতে কাঁটাটা বসাবি, দিয়ে এইটা এরকম করে এরকম করে সলিড মানে দিয়ে দেখবি এরকম করে 2 এর ঠিক একটু আগে পড়বে, এইটাকে নাম দিবি, এই বিন্দুটার নাম দিবি পি। এইটাই হচ্ছে ওপি সমান √5, ওপি সমান হচ্ছে √5। আবার বলছি দেখ, আবার বলছি, ও ডি এর মাপ নিবি, নিয়ে এরকম করে এই বসাবি, দিয়ে এই যেখানে লাগবে যেখানে এটা পড়বে এইটা যেখানে গিয়ে ঠেকবে এই সংখ্যা রেখার উপর, সেখানে সেই বিন্দুটার নাম পি দেবো, এবং ও থেকে মানে ও মানে এখানে এটা শূন্য আর কি, এটাকে ও ভাব, তাহলে অরিজিন বলে এটাকে, তো ও পি এটা হচ্ছে √5, এটুকু লিখে দিতে হবে। বুঝতে পারলি? ঠিক আছে, এই তো 2 এর গিয়ে একটু পরে গিয়ে পড়বে, তো 2 এর থেকে জাস্ট এখান থেকে শুরু হচ্ছে, কোনখান থেকে? এই জায়গা থেকে। কেন তুই তো বসাবি তো ওতে, এখান থেকে? হ্যাঁ, এবার ওখান থেকে গিয়ে আবার নিচে ফেল। হ্যাঁ দেখ 2 এর একটু যারা যারা ঠিক করেছিস 2 এর ঠিক একটু পরে, 2 এর সামান্য একটু পরে গিয়ে পড়বে। স্যার আমরা আবার দেখবেন তো, দেখি তোর ওই যে তুই একটু ভুল করেছিল, দেখ 2 এর আরেকটু বেশি দূরে দেখ, কোডটা দেখ পারফেক্ট, ওর ছবিটা দেখ পারফেক্ট হচ্ছে, দেখি হ্যাঁ এটাও দেখ পারফেক্ট, তোরটা একটু কোথাও কি করলো, ওটা বাড়ি থেকে করবি দেখবি ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি আরেকটা করে দেখাচ্ছি, আরেকটা দেখ করে দেখাচ্ছি, 6 এরটা করছি দেখ, -√8টা মাইনাস দিয়ে একটা করে দিই, -√8 কয়টা করতে করতে তোমরা পেয়ে যাবে, এটা ভালো করে কর, যাদের আগেরটা মিলেনি বা ঠিকমতো করতে পারিস না এটা ভালো করে কর, -√8। তো বল এটা কি কি করব, মাইনাস কত করবো বল, 4 দুগুণে 8, 4 গুণিত 2, কিন্তু দেখ শুন, কিন্তু যখন মাইনাসে থাকবে তখন আগে ছোটটা লিখবো, মানে 2টা আগে লিখবো 4টা পরে লিখতে, ঠিকটা বুঝতে পারলি? যে যখন প্লাস হবে তখন আমি বড়টা আগে লিখবো তারপরে ছোটটা, আর যদি মাইনাসে হয় তখন হচ্ছে আগে 2টা লিখবো তারপরে 4টা লিখবো, ঠিক আছে? 2 আর 4 পর লিখবো, মানে এইভাবে লিখবো। এরপরে দেখ আমরা এরকম আবার সংখ্যা রেখে টানবো, ঠিক আছে? মাইনাস হলে আগে ছোটটা লিখবি তারপর বড়টা, আর প্লাস হলে আগে বড়টা লিখতাম তারপর ছোটটা লিখতাম। যদি √8 করতে বলতো তাহলে আমি 4 গুণিত 2 লিখতাম। তো দেখ এখানে 0 সেই সেরকম করে ফেল, তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, ঠিক আছে? আর এইদিকে হলে কত হবে, -1, -2 আগে ভালো করে বুঝে নে, বোর্ডের দিয়ে তাকে বুঝে নে, তারপর তোরা করতে আরম্ভ করবি, তাহলে বুঝতে পারবি। -3, -4, -5 আর -6। এবার আমি কিটাকে 0 ভাবতে বলেছি, গুণিতর আগে, তাহলে গুণিতরের পাশে কত আছে 2, তারপরে কোথায় টানবো, এইখানে এই 2তে মানে -2টায়, ঠিক আছে? এটা হচ্ছে তোর এ, আর এখানে 4 মনে দেখ এখানে 4 আছে, এটা হচ্ছে বি। এবার কি করবো, এই বিটাকে সমদ্বিখণ্ডিত করবো, এই বিটাকে ধর তুই সমদ্বিখণ্ডিত করবি, তোর মোটামুটি তোর এরকম করে সমদ্বিখণ্ডিত হবে। সমদ্বিখণ্ডক বিন্দুটার নাম ও দিবি যেখানটা দিয়ে, তারপরে কি করেছিলাম ও এর মান নেবো, নিয়ে আমি একটা অর্ধবৃত্ত ওতে বসিয়ে একটা এরকম করে অর্ধবৃত্ত আঁকবো। তারপরে কি কিছু করেছিলাম, শূন্যতে আমি হচ্ছে কি করেছিলাম, একটা 90 ডিগ্রি এঁকেছিলাম, যেরকম করেছিলাম পরপর একই স্টেপ হবে। শূন্যতে একটা 90 ডিগ্রি আঁকবি এরকম করে ছোট্ট করে, দিয়ে সেটা গিয়ে এখানে টাচ করবে। এবার দেখ এখানে যে ডি নাম দিবি, এবার দেখ সেটা হচ্ছে যে যেহেতু এটা নেগেটিভ আছে এইটার মান নেই, তখন দেখ এইভাবে ফেলেছিলাম এইদিকে, এক্ষেত্রে কিন্তু উল্টো দিকে ফেলবো, মানে এই দিকে ফেলবো, মানে এইটা এসে ধর তোর এরকম হবে, এরকম করে দিবি। 2 এর একটু লাস্ট 3 একটু কম হবে কোথায়, এই জায়গাটা পড়বে, এটার পি নাম দিয়ে দেবো, দিয়ে এখানে লিখবি যে ও পি সমান হচ্ছে -√8। দেখ করে দেখ আবার দেখবি হবে, মানে মাইনাস করলে তখন কিন্তু এইদিকে ফেলতে হবে, প্লাস হলে তখন আমি এইদিকে ফেলবো, আর মাইনাস হলে এইদিকে ফেলবো, এই হচ্ছে ব্যাপার। এইভাবেই সংখ্যা রেখে স্থাপন করতে হবে।
ঠিকঠাক করে প্রত্যেকটা স্টেপ কর, দেখবি ঠিকঠাক একদম মিলে যাবে। আমি একটা প্লাসের ক্ষেত্রে বলে দিয়েছি আর একটা মাইনাসের ক্ষেত্রে বলে দিয়েছি, যেরকম একটা একটা করেই পড়ে বলবে, এরকম না একসাথে সব পড়বে। তোরা যে 6 থেকে যে অঙ্কগুলো আছে একসাথে অনেকগুলো করতে বলেছে, একই সংখ্যা নাকি ওরকম করবি না, সবগুলো আলাদা আলাদা করে করবি, আর অনেকটা হিজিবিজি হয়ে যাবে তাহলে। √6, √7, √8 বা √11 সব আলাদা আলাদা করে করবি এরকম করে। তাহলে তোদের দেখ আজকে কোষে দেখি 1.1 হয়ে গেল আর 1.2 দুটো কিন্তু করে দিলাম। পরের দিন তাহলে 1.3 করব। যে হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক হচ্ছে সবাই 1 নম্বর যে ফেয়ার খাতা কিনবি, একটা ভালো দেখে ফেয়ার খাতা কিনবি, তাতে কোষে দেখি 1.1 আর কোষে দেখি 1.2 পুরো সমস্ত অঙ্কগুলো করবি যা যা আছে। কোনো অঙ্ক যদি না পারিস পরের দিন আমি আবার সেটা ক্লিয়ার করে দেবো। আগে হোমওয়ার্ক দেখা হবে, ঠিক আছে, যে এইটা প্রথমে দেখ হোমওয়ার্কের ফেয়ার খাতা কিভাবে করবি। দেখ আগে বোঝানোটা যেটা বুঝিয়েছিলাম সেটা আগে প্রথমেই ফার্স্টে ঢুকবি, দিয়ে এবার অঙ্ক কোষে দেখি থেকে অঙ্ক করা স্টার্ট করবি, দিয়ে ফেয়ার খাতায় সুন্দর করে দুটো কোষে দেখি 1.1 1.2টা করে দিবি। আবার নেক্সট দিন আমি তাহলে কোষে দেখি তোর 1.3টা আলোচনা করে দেবো, তাহলে তোর এই চ্যাপ্টারটা শেষ হবে। তারপরে আবার একটা এক্সাম নেবো, ঠিক আছে, একটা করে চ্যাপ্টার শেষ হবে, একটা করে কিন্তু এক্সামও নেবো, ঠিক আছে। এবার তোরা প্রথম থেকে যেন ভালো করে পড়, তাহলেই কিন্তু ভালো করে করতে পারবি। তোর মোটামুটি এরপরের ডেটটা কি বলতো, একটা আমাদের তো একটা ডেট কি বার হচ্ছে, ডেটগুলো একটু বলে দিই। এটা তো রবিবার, তাহলে রবিবার হচ্ছে 6টা 15 করে রাখ এখন আপাতত, 6টা 15। সবাই আসতে পারবি তো, কারো অসুবিধা নেই। রবিবার দিন 6টা 15 তাড়াতাড়ি চলে আসবি। আর 2 নম্বর ডেট হচ্ছে বৃহস্পতিবার, ওটাও 6টা 15 করে দিই। বৃহস্পতিবার সকালে 6টা 15, তাহলে সেই দিন আমি হচ্ছে এটা আলোচনা করবো। তার মধ্যে কিন্তু এইগুলো কর, এই দুটো ডেট, রবিবার দিন আর বৃহস্পতিবার দিন সকালে 6টা 15 থেকে, ঠিক আছে। ঠিক আছে, পরের দিন তাহলে কিন্তু 1.3টা ভালো করে করে নেব।